নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আমেরিকার পর এবার ভারতের উপর চড়া শুল্ক চাপানোর পথে মেক্সিকো। তা নিয়ে এবার মুখ খুলল নয়াদিল্লি। অতিরিক্ত শুল্ক চাপালে পদক্ষেপ নেবে ভারত। বাংলাদেশের অভিযোগ খারিজ করে দিল ভারত। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে হিংসা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ ছিল বাংলাদেশ সরকারের। তারপরই কড়া জবাব ভারতের। H-1B ভিসার জন্য নতুন নিয়ম ট্রাম্পের। সোমবার থেকে H-1B এবং তার উপর নির্ভরশীল H-4 ভিসা আবেদনকারীদের বর্ধিত স্ক্রিনিং শুরু। সুদানের রাষ্ট্রসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা, মৃত্যু হয়েছে বাংলাদেশের 6 জন শান্তিরক্ষীর। হামলায় মৃতদের নাম পরিচয় সহ তথ্য প্রকাশে এনেছে বাংলাদেশের সেনাবাহিনী। ভারতীয় পণ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 50 শুল্ক চাপিয়েছে। সেই পথে হেঁটে ভারতের কিছু পণ্যে একই পরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পড়শি দেশ মেক্সিকো। তবে এবার মুখ খুলল নয়াদিল্লি। ভারতীয় পণ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 50% শুল্ক চাপিয়েছিল। সেই পথে হেঁটে ভারতের কিছু পণ্য একই রকম পরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পড়শি দেশ মেক্সিকো। তা নিয়ে এবার মুখ খুলল নয়াদিল্লি। স্পষ্ট জানিয়ে দিল, আলোচনার মাধ্যমে জোট না কাটলে ভারতও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। শুল্ক নীতিতে সম্মতি দিয়েছে মেক্সিকোর সেনেট। তাতে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্তি বাণিজ্য চুক্তি নেই সেই সব দেশের ওপর 5 থেকে 50% পর্যন্ত শুল্ক চাপানো হবে। ভারতও সেই তালিকাতেই পড়ে। এছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং থাইল্যান্ড। সূত্রের খবর, এই নিয়ে মেক্সিকোর সঙ্গে আলোচনা চাইছিল নয়াদিল্লি। ভারতকে নয়া শুল্ক নীতির বাইরে রাখার আবেদনও করা হয়েছিল, কিন্তু তাতে রাজি হয়নি মেক্সিকোর সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, মেক্সিকোর পার্লামেন্টে নয়া শুল্ক নীতি সংক্রান্ত বিল পাশ হওয়ার পরেই সে দেশের আধিকারিকদের সঙ্গে ভারতের আলোচনা শুরু হয়েছে। বিশ্ব বাণিজ্য নীতি মেনে দুই দেশই যাতে উপকৃত হয় তেমন চুক্তি নিয়ে মেক্সিকোর অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা চাইছিল ভারতের বাণিজ্য মন্ত্রক। বৈঠকও হয়েছিল দুই দেশের মধ্যে। ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সরকারি আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছে, ভারতের রপ্তানিকরদের স্বার্থ সুরক্ষিত করতে বদ্ধপরিকর সরকার। সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, জৈব রাসায়নিক ঔষধ, পোশাক এবং প্লাস্টিক পণ্য মেক্সিকোতে রপ্তানি করা হবে। পরিসংখ্যান বলছে, 2024 থেকে 25 সালে মেক্সিকোতে মোট 52,000 কোটি টাকা পণ্য রপ্তানি করেছিল ভারত। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম পূর্ব আলোচনা ছাড়াই মেক্সিকো চড়া হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পরেই নয়াদিল্লি খানিকটা অসন্তুষ্ট। সরকারি আধিকারিককে উল্লেখ করে তা জানিয়েছে একটি সংবাদ সংস্থা, হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের অভিযোগ খারিজ করে দিল ভারত। সেদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে হিংসা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ ছিল বাংলাদেশ সরকারের। আর তারপরই কড়া জবাব দিয়েছে ভারত। বাংলাদেশের অভিযোগ খারিজ করে দিল ভারত। সেদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে হিংসা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে রবিবার দুপুরে অভিযোগ করে বাংলাদেশ সরকার। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে ডেকে সতর্ক করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দেয় ভারত। রবিবার বাংলাদেশের অফিস কাছারি খোলা থাকলেও ভারতের ছুটির দিন। তবে বাংলাদেশের অভিযোগ খণ্ডন করতে কালক্ষেপ করেনি বিদেশ মন্ত্রক। এক বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রক বাংলাদেশ সরকারের উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছে। বাংলাদেশের তরফে অভিযোগ করা হয়েছিল, শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছেন। পাশাপাশি ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনেরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
তবে এজন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তলব করার সিদ্ধান্তে বিরক্ত নয়াদিল্লি। তারা পত্রপাঠ বাংলাদেশ সরকারের অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে 14 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্য সমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। ভারত সরকারের তরফে আরও বলা হয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান নয়াদিল্লি ধারাবাহিকভাবে বলে আসছে। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয় না। বিদেশ মন্ত্রক আরও বলেছেন, আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের তরফে রবিবার ফের শেখ হাসিনা এবং সে দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উত্তরবঙ্গের আর্জি জানানো হয়। দুজনেরই ফাঁসির সাজা হয়েছে। নোটে ওই প্রসঙ্গটি অনুচ্চারিত রেখে ভারত কার্যত সেই দাবিও খারিজ করে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। H-1B ভিসার জন্য নতুন নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার থেকে H-1B এবং তার উপর নির্ভরশীল H-4 ভিসা আবেদনকারীদের বর্ধিত স্ক্রিনিং শুরু করবে। এর মধ্যে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে। H-1B ভিসার জন্য নতুন নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বলা হয়েছে, ওই ভিসায় আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য পাবলিক করতে হবে। মূল লক্ষ্য হবে কড়া নজরদারি। ট্রাম্প প্রশাসন সোমবার থেকে H-1B ভিসা ও তার উপর নির্ভরশীল H-4 ভিসা আবেদনকারীদের বর্ধিত স্ক্রিনিং শুরু করবে। এর মধ্যে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে। নতুন নির্দেশিকাটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থার সর্বশেষ পদক্ষেপ। H-1B ভিসা প্রোগ্রামের অপব্যবহার বন্ধ করতে মার্কিন প্রশাসন ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এই ভিসা পদ্ধতির ব্যবহার করে প্রযুক্তি সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগের জন্য ব্যবহার করে। H-1B ভিসা পাওয়া কর্মীদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে ভারতীয় পেশাদাররা। কিছুদিন আগে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছিল, যদি আপনি এমন একটি ইমেল পেয়ে থাকেন যেখানে জানানো হয়েছে যে আপনার ভিসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ পুনর্নির্ধারিত হয়েছে, সেক্ষেত্রে মিশন ইন্ডিয়ার মাধ্যমে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। পাশাপাশি মার্কিন দূতাবাস সতর্ক করেছে, পুনর্নির্ধারিত তারিখের ইমেল পাওয়ার সত্ত্বেও কেউ যদি কনসুলেটে আসেন তবে তাকে অফিসে প্রবেশ করতে বাধা দেওয়া হবে। মার্কিন বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য তাদের সমাজ মাধ্যমে পাবলিক করে রাখতে হবে। সমাজ মাধ্যমে তাদের কার্যকলাপ বিশ্লেষণ করে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। পড়ুয়াদের ভিসার ক্ষেত্রেও একই ধরনের যাচাই প্রক্রিয়া থাকবে। ট্রাম্প প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, ভিসা দেওয়ার সময় আমেরিকা খতিয়ে দেখবে যে আবেদনকারী আমেরিকা এবং সে দেশের নাগরিকের কোনো ক্ষতি করতে পারবে কিনা। তেমন সম্ভাবনা থাকলে ভিসার আবেদন খারিজ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সিডনির বন্ডি বিচে এলোপাথারি গুলিতে বাড়ছে মৃতের সংখ্যা। অন্তত 16 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নিউ সাউথ ওয়েলস পুলিশ। তারা জানিয়েছে, এই হামলার সঙ্গে যুক্ত দুজনই সম্পর্কে বাবা ছেলে। সিডনির বন্ডি বিচে এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নিউ সাউথ ওয়েলস পুলিশ। সোমবার তারা জানিয়েছে, এই হামলার সঙ্গে যুক্ত দুজনই বাবা ও ছেলে। অভিযুক্তদের নাম নাভিদ আকরাম এবং সাজিদ আকরাম। সোমবার এক সাংবাদিক বৈঠকে নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ন্যালিয়ন জানিয়েছেন, 50 বছর বয়সী নাভিদ আকরামকে ঘটনাস্থলেই গুলি করে মেরে দিয়েছে পুলিশ। তার 24 বছর বয়সী ছেলে সাজিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ল্যানিয়ন স্পষ্ট করে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃতীয় কোনো বন্দুকবাজ জড়িত থাকার প্রমাণ মেলেনি। পুলিশ কমিশনারের বক্তব্য থেকে জানা গিয়েছে, নিহত নাভিদের হাতে যে আগ্নেয়াস্ত্র ছিল তা লাইসেন্স প্রাপ্ত। তার নামে মোট 6টি আগ্নেয়াস্ত্র নথিভুক্ত ছিল। ঘটনাস্থল থেকেই সেই 6টি অস্ত্রই উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত রবিবার রাতে 2টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, একটি বনিরিক এবং অন্যটি ক্যাম্পসি। এই 2 জায়গা থেকেই গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এর সঙ্গে পাক যোগের একটি ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই হামলা ঘিরে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠক ডেকেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আলবানিজ বলেন, এই হামলা ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে চালানো হয়েছে। বিশেষ করে চানুকা উৎসবের প্রথম দিনে এমন একটি ঘটনা বিষয়টির গুরুত্ব বাড়িয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সরকার অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী ঘৃণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। এই ধরনের বিদ্বেষমূলক অপরাধ নির্মূল করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রথম সারির উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান। তার কথায়, 14 ডিসেম্বর অস্ট্রেলিয়ার ইতিহাসে এক অন্ধকার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে 10 বছর বয়সী এক নাবালক রয়েছে। এখনো পর্যন্ত 38 জন আহত, যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। আর সেই কারণেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার বেশ কিছু ভয়াবহ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বাবা ছেলের গুলিবর্ষণের মুহূর্ত। এই ঘটনার জেরে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায় গভীর আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছে। কেউই এখন বিশ্বাস করতে পারছেন না এমনও হতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে উদ্দেশ্য ও হামলাকারীদের মানসিক অবস্থার দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। ঘটনায় অভিযুক্ত রয়েছেন বাবা ছেলে। ভয়ঙ্কর সেই হামলার তদন্তে সামনে এসেছে পাকিস্তানের চোখ। পর্যটকদের কাছে স্বর্গ সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। ভয়ঙ্কর সেই হামলার তদন্তে সামনে এসেছে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের যোগ। ইহুদিদের উৎসবে নির্বিচারে গুলি চালিয়ে যে 2 জন 16 জনের হত্যা করেছে তারা হল সাজিদ আকরাম, বয়স 50 বছর, এবং তার পুত্র নভিদ আকরাম, বয়স 24। জানা যাচ্ছে এই পিতা পুত্র পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত। সন্ত্রাসের আঁতুড়ঘর থেকেই এরা অস্ট্রেলিয়া এসেছিল। তাদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা। অস্ট্রেলিয়ার একাধিক সংবাদ সংস্থা সে দেশের গোয়েন্দা সংস্থা আসিওকে উদ্ধৃত করে জানিয়েছে, খুব সম্ভবত হামলাকারীরা পাকিস্তানের নাগরিক বা পাক বংশোদ্ভূত। হামলার প্রকৃত উদ্দেশ্য জানা না গেলেও এটা জানা গিয়েছে, ঘাতক পিতার অস্ট্রেলিয়ায় একটি ফলের দোকান রয়েছে। রবিবার হামলা চালানোর আগে গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতে এসেছিল পুত্র নাভিদ। তার ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, নাভিদের বাবাকে ঘটনাস্থলেই গুলি করে মেরেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় দ্বিতীয় হামলাকারী বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার সঙ্গে তৃতীয় কোনো বন্দুকবাজ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, রবিবার দুপুরে সিডনির অদূরে বিখ্যাত বন্ডি বিচে হানুক্কা উৎসবে অন্তত 1000 জন সামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন 2 বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালী বেলাভূমি। একে একে 16 জনের প্রাণহানি ঘটে। শিশু, মহিলা কাউকেই রিয়াত করা হয়নি। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 1998 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে বাবা এসেছিলেন। পরে ধাপে ধাপে তার রেসিডেন্ট ভিসা পেয়ে তারা সে দেশেই থেকে যায়। তার পুত্র নাভিদের জন্ম এখানেই।
তদন্তে জানা গিয়েছে, হামলাকারী বাবা ছেলে শখের শিকারী বলে পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল। লাইসেন্স পেতে ঘোরাঘুরিও করছিল। 50 বছরের বাবা একটি গান ক্লাবের সদস্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের খুব কাছ থেকে দুটি বিস্ফোরক উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেগুলিকে পরে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘাতক পিতা পুত্রের গাড়ি থেকে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটসের পতাকা উদ্ধার করা হয়েছে। ফলে অনুমান করা হচ্ছে এরা আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। গোটা ঘটনা খতিয়ে দেখছে সিডনি পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। সুদানে রাষ্ট্রসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা। এই ঘটনায় মৃত্যু হয়েছে বাংলাদেশের 6 জন শান্তিরক্ষীর, পাশাপাশি আহত হয়েছেন আরও 8 জন। এই হামলায় মৃতদের নাম, পরিচয় সহ এই তথ্য প্রকাশ্যে এনেছে বাংলাদেশের সেনাবাহিনী। সুদানে রাষ্ট্রসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা। এই ঘটনায় মৃত্যু হয়েছে বাংলাদেশের 6 জন শান্তিরক্ষীর, পাশাপাশি আহত হয়েছেন আরও 8 জন। শনিবারের এই হামলায় মৃতদের নাম, পরিচয় সহ এই তথ্য প্রকাশ্যে এনেছে বাংলাদেশের সেনাবাহিনী। জানা যাচ্ছে, এই হামলার নেপথ্যে সুদানের আরএসএফ বাহিনী রয়েছে। নারকীয়জনক এই হামলায় তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাসও। জানা যাচ্ছে, শনিবার দুপুর 3:40 নাগাদ রাষ্ট্রসংঘের ঘাঁটিতে অতর্কিতে হামলা ড্রোন চালানো হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 6 জনের। মৃতরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, শামীম রেজা, শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কর্মচারী মাহমুদ সবুজ মিয়া। পাশাপাশি আরও 8 জন জখম হয়েছেন। এই ঘটনার পর রবিবার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশ সেনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের অসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স। অন্যদিকে এই হামলায় তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস বলেন, সুদানের কাদুগলিতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার কড়া নিন্দা জানায়। আন্তর্জাতিক আইনের আওতায় এটি যুদ্ধ পারাপার হিসেবে গণ্য হতে পারে। দোষীদের শান্তি হিসেবে উল্লেখ্য, 2023 সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে দেশটির সশস্ত্র বাহিনীর 2 জেনারেল। প্রথমজন সুদানের সেনা প্রধান এবং 2019 সাল থেকে দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলেরও প্রধান। দ্বিতীয়জন আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স এর প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য। 2 জেনারেলের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গ, লুটরাজ, নৃশংস ও ধর্ষণের মদতের অভিযোগ রয়েছে। গত বছর এপ্রিলের 15 তারিখ থেকে চলা লড়াইয়ের যুদ্ধধান 2 পক্ষের কেউই সংঘর্ষ বিরতি মানছে না। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমের দারফুর প্রদেশের কয়েকশো মানুষ নিহত হয়েছে। রাজধানী খার্তুমেও প্রাণ হারিয়েছে অনেকে। যুদ্ধের জেরে 20,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।